স্বপ্নের মতো একটি দিন কিন্তু বাংলাদেশের গেছে রাওয়ালপিন্ডিতে শুধুমাত্র লিটন এবং মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে। এবং গত টেস্টেও কিন্তু এই দুইজনের কারণেই বাংলাদেশ বড় লিড নিতে পেরেছিল পাকিস্তানের বিপক্ষে। এবারে লিডটি না হলেও বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে, এটি বলা যায়। এবং আমি মনে করি 21 রানের লিড থাকা সত্ত্বেও পাকিস্তান উল্টা চাপে রয়েছে এই ম্যাচে, কারণ এমনিতেও তারা এই ম্যাচটি শুরু করেছিল চাপে থেকে। যেহেতু বাংলাদেশ দল 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে, সিরিজ জয়ের যথেষ্ট সম্ভাবনা বাংলাদেশের রয়েছে যদি ম্যাচটি ড্র করতে পারে কিংবা জিততে পারে। সেখানে পাকিস্তান দলকে শুধু হারে এড়ালেই চলবে না, তাদেরকে কিন্তু জিততেই হবে। সেই চাপ যেমন রয়েছে, মাত্র 21 রানের লিড তারা পেয়েছে, চতুর্থ দিন তাদেরকে ব্যাটিং করতে হবে অত্যন্ত সাবধানে সতর্ক হয়ে, কারণ মিনিমাম 200 রানের লিড তো অবশ্যই নিতে হবে নিরাপদে থাকার জন্য, না হলে তো সম্ভব নয়। আর যেরকম রাওয়ালপিন্ডির উইকেট আচরণ করছে তাতে কিন্তু সেই লিড নেওয়াটা খুবই কঠিন, কারণ সেই ক্ষেত্রে আরও 180 রান কিন্তু করতে হবে 200 রানের লিড নিতে হলে পাকিস্তান দলকে। সেই লিড নেওয়ার জন্য মাত্র 8টি উইকেট তাদের হাতে রয়েছে, 9 রান করতেই 2টি উইকেট হারিয়েছে তারা। এবং পাকিস্তানের পেসাররা যেরকম বিধ্বংসী হয়ে রয়েছিলেন, বিশেষ করে খুররম শাহজাদ, তিনি ক্যারিয়ার সেরা বোলিং করে প্রথমবারের মতো ইনিংসে 5 উইকেট পেয়েছেন। সেই শাহজাদকে আনপ্লেয়েবল মনে হচ্ছিল বাংলাদেশের টপ অর্ডার 6 জন ব্যাটসম্যান, স্বীকৃত ব্যাটসম্যান যারা, তারা একেবারেই দাঁড়াতে পারছিলেন না, তার বল খেলতে পারছিলেন না। সেই খুররম শাহজাদকে কিন্তু পরবর্তীতে লিটন এবং মিরাজ তুলোধুনো করেছেন এবং প্রায় 4.5-এর উপরে কিন্তু রান দিয়েছেন। যদিও 6 উইকেট নিয়েছেন শাহজাদ, কিন্তু সবচেয়ে বেশি রান তিনিই দিয়েছেন এবং তার উপরেই বেশি চড়াও হয়েছেন মিরাজ এবং লিটন। এবং যে ছন্দে যে সাবলীলভাবে তারা ব্যাটিং করেছেন, তখন কিন্তু মনে হয়েছে এখানে ব্যাটিং করাটা খুব সহজ। অথচ দিনের 57 বলেই বাংলাদেশ 16 রান করতে 6 উইকেট হারিয়েছিল। মানে তখনও কিন্তু বলের সুইং কিংবা গতি, বাউন্স সব কিছুই অব্যাহত ছিল, বলটাও পুরানো হয়নি, মাত্র 10 ওভার তখন শেষ হয়েছে। সেই সময়ে এসে মিরাজ যেভাবে শুরু করলেন, আসলে তার ভাগ্যটাও সুপ্রসন্ন ছিল, কারণ শুরুতেই তিনি কয়েকটি ভালো বল পেয়েছেন, সেই বলগুলোকে তিনি সদ্ব্যবহার করেছেন এবং 4 হাঁকিয়েছেন। এর কারণেই কিন্তু ইজি হয়ে গেছে তার ব্যাপারটা। এবং তিনি কিন্তু উল্টো খুররম শাহজাদ বলেন কিংবা মীর হামজা বলেন, তাদের উপর চড়াও হয়ে খেলে বাংলাদেশ দলকে ভালো একটি পজিশনে নিয়ে গেছেন। পরবর্তীতে আমরা দেখেছি লিটন কুমার দাস যদিও সতর্ক ছিলেন, কিন্তু লাঞ্চ বিরতির পরে সেই লিটন কুমার দাসও চড়াও হয়েছেন এবং ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরিটা আদায় করে নিয়েছেন। আর মিরাজ করেছেন 8ম হাফ সেঞ্চুরি। টানা 3টি ইনিংসে তিনি কিন্তু এরকম সেঞ্চুরির একটি সুযোগ তৈরি করেও কিন্তু করতে পারলেন না। 81 রানে তিনি নট আউট ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ যে ইনিংসটি খেলেছিলেন সেই ম্যাচটিতে। এরপরে কিন্তু গত টেস্টে পাকিস্তানের বিপক্ষে করলেন 77, এই ম্যাচে করলেন 78। তার দুর্ভাগ্য যে সেঞ্চুরিতে তিনি কনভার্ট করতে পারছেন না। ক্যারিয়ারে একটি মাত্র সেঞ্চুরি তার রয়েছে, 8টি হাফ সেঞ্চুরি রয়েছে। দেখা যাক পরবর্তীতে মিরাজ তার এই ইনিংসগুলোকে আরও বড় করতে পারেন কিনা, এবং নিঃসন্দেহে তিনি হয়তোবা ব্যাটিং অর্ডারে একসময় বাংলাদেশের অন্যতম ভরসা হয়ে উঠবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে।